ক্যাটায়ন। ক্যাটায়ন আর একটার নাম কি? অ্যানায়ন। সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো কি হয়? 1s2 2s2 2p 3s1। আমরা কি জানি লাস্টে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে কি করে দেয়? দিয়ে দেয়। 1 2 3 থাকলে দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌল নাম কি তার? তার কাছাকাছি 10 নাম্বার কে নিয়নের মতো সে হতে চায়, তখন সে একটা ইলেকট্রন কি করে? দিয়ে দেয়। তা যখন দিয়ে দেবে তখন এটা কি করবে? প্লাস আয়নে পরিণত হবে। এটাকে আয়ন বলা হচ্ছে। আর এটাকে দুই ভাগে যে বিভক্ত করা হলো এটার নাম হয়ে যাচ্ছে কি? ক্যাটায়ন। কথা আমরা পড়তেছি কি? যৌগমূলক। তা যৌগমূলক পড়তে গেলে আগে দেখতে হবে এটা কিন্তু একটা মৌল, মৌলের হচ্ছে আয়নটা দেখতে হবে। এটা মৌলের আয়ন, সেটা কি কি বলা হচ্ছে? ক্যাটায়ন। আর যদি আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি 17 1s2 2s2 2p 6 3s2 3p 3p হচ্ছে 5। কয়টা আছে সর্বশেষ স্তরে? 7টা। তাহলে সে 7টা, তার মানে 17টা ইলেকট্রন। একটা হচ্ছে তোমার 10 নম্বরে আছে নিয়ন, 18 নম্বরে আছে আর্গন। তাহলে ক্লোরিন কি আর্গনের মতো হতে যাবে না নিয়নের মতো হতে যাবে? আর্গনের মতো হওয়াটা সহজ। তখন সে একটা ইলেকট্রন নিয়ে আর্গনের মতো হয়। আর তখন যখন একটা ইলেকট্রন কি করবে? সে গ্রহণ করবে, কিসে পরিণত হবে? ক্লোরিন আয়নে পরিণত হবে। এটার নাম হচ্ছে কি? অ্যানায়ন। তাহলে আয়ন দুই ধরনের, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। মানে ধনাত্মক আয়ন আর একটা হচ্ছে ঋণাত্মক আয়ন। এগুলো হচ্ছে তোমার মৌলের হচ্ছে আয়ন। এখন যদি আমরা দেখি NH4 প্লাস, এটা কি কোনো মৌলের আয়ন? দেখো তো, মৌলের আয়ন তো মৌলে একটা হবে। 118টা মৌল আছে না, তাদের যদি প্লাস মাইনাস হয় তখন আমরা সেটাকে কি বলবো? মৌলের আয়ন বলবো। কিন্তু এটা কি বলা হচ্ছে? যৌগের আয়ন, তাই না? তা এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন বলতেছি আমরা। আর এই ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ মৌলের আয়নের মতো যদি আচরণ করে কোন একটা যৌগ, তাহলে সেটাকে কি বলবো? যৌগ মূলক বলবো। তাহলে সংজ্ঞাটা আমরা লিখতে পারি একাধিক মৌলের একাধিক মৌলের কতিপয় পরমাণু, কি বলতো, আয়ন লেখা আছে না? আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের আচরণ করে, তাই না? এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে। খেয়াল করো, তাহলে একাধিক মৌলের কতিপয় পরমাণু, একটু আগে যেটা দেখালাম NH4, নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন কটা আছে? 4টা। তাহলে বলতেছে কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে কি করবে? ধনাত্মক ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে। তো পরমাণু গুচ্ছ মানে একাধিক জিনিস এক জায়গায় থাকলে সেটাকে গুচ্ছ বলা হবে। ঠিক আছে? এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। বলো তো, প্লাস দিলাম। এটার এটার দেখো তো, এটার আয়ন তোমার হচ্ছে আধান কত? +1। আচ্ছা, এখন এই সোডিয়ামের দিকেও খেয়াল করে দেখো তো, এটা +1 না? তাহলে এরা পরমাণু গুচ্ছ মিলিত হয়ে দেখো আয়ন তৈরি করছে, আর এ একা আয়ন তৈরি করছে। তাহলে এই সকল পরমাণু গুচ্ছ যদি কোনো আয়নের মতো আচরণ করে তখন সেটাকে কি বলবো আমরা? যৌগ মূলক বলবো। আবার আর একটা আয়ন দেখো একটু, OH মাইনাস, হাইড্রক্সিল আয়ন। এই আয়নটা দেখো তো ক্লোরিনের মতো না? তাহলে এখানে কয়টা পরমাণু আছে? একাধিক পরমাণু আছে বা দুইটা আছে। এখানে তো আমরা প্রথমেই লিখছি, তাই না? একাধিক পরমাণু।
এটা কি কি মৌলের আয়ন বলবা? আচ্ছা বলো তো, ক্যাটায়ন না অ্যানায়ন? কার মতো? অ্যানায়ন। অ্যানায়নের মতো আচরণ করতেছো না, মৌলের অ্যানায়নের মতো আচরণ করতেছো না? তাহলে এই রকম একাধিক পরমাণু যদি যুক্ত হয়ে যদি এই মৌলের আয়নের মতো আচরণ করে, তখন সেটাকে আমরা কি বলবো? যৌগ মূলক। সংজ্ঞাটা জানা জরুরি। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং এটি একটি কি মৌলের আয়নের মতো কি করে? আচরণ করে। তখন এ ধরনের পরমাণু গুচ্ছকে কি বলা হবে? যৌগ মূলক বলা হবে। এখন আয়ন তো দুই ধরনের, ক্যাটায়ন আর কি অ্যানায়ন। আমরা জানি যে ধনাত্মক আয়নকে কি বলবে? ক্যাটায়ন। আর ঋণাত্মক আয়নকে? পরিষ্কার? আচ্ছা, এখন এই সংজ্ঞাটা তো পড়া থাকবেই, আর হচ্ছে এটা মুখস্থ করতে হবে। সাথে এটার সাথে মিলাই দিলাম। এখন তোমাদের বইয়ে 87 পেজে দেখো তো লিখা আছে কয়েকটা যৌগমূলকের নাম দিয়ে তাদের আদান লিখা আছে, অর্থাৎ ওখানে লেখা আছে যোজনী আর হচ্ছে কি বলতো? জারণ সংখ্যা। তাহলে আমরা প্রথমটা একটু লিখি। প্রথমটার নাম হচ্ছে কি? অ্যামোনিয়াম। ঠিক আছে। NH3 হলে তার নাম কি? অ্যামোনিয়া। ঠিক আছে। এটা কিন্তু একটা যৌগ। আর এই যৌগটা যদি আয়নের মতো আচরণ করে, তখন এখানে 4 হয়ে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল, তাই না? এর নাম কি হবে বলো তো? অ্যামোনিয়াম। এখানে একটু খেয়াল করি। এর দেখো তো আধান কত লিখা আছে? আধান কত লিখা আছে? +1, তাই না? আর যোজনী কত? 1। এখন এখানে +1 কিভাবে হইল? খেয়াল করো, নাইট্রোজেনের যোজনী তোমরা কত মুখস্থ করছিলে? 3। আর কত? 5। এখন তুমি এখানে কি ব্যবহার করবা? নাইট্রোজেনের যোজনী 3 ব্যবহার করবা না 5 ব্যবহার করবা? আচ্ছা, যদি 3 ব্যবহার করি তাও +1 হয়, আর যদি 5 ব্যবহার করি তাও +1 হয়। কেমনে? কারণ হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। আধান কত? জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা হচ্ছে +1, তাই না? হাইড্রোজেনের স্বাভাবিকভাবে ব্যবহার করি। তাহলে হাইড্রোজেন আছে কয়টা? 4টা। এটা মনে রাখার জন্য কিন্তু এভাবে বলতেছি আমি। নাইট্রোজেন নিলাম আর হাইড্রোজেন নিলাম। হাইড্রোজেন কয়টা? 4টা। যদি নাইট্রোজেনের 3 যোজনী ব্যবহার করো, তাহলে সেটা কি হবে? জারণ সংখ্যা হবে -3। হাইড্রোজেনের একটার হচ্ছে +1 জারণ সংখ্যা। 4 জনের কত হবে? +4। দেখো তো, -3 আর -4 +4 কত হয়? +1। তাহলে অবশ্যই অবশ্যই তাহলে এই যৌগমূলকের আদান হয় হচ্ছে +1। কথা কি বোঝা গেল? একটা যে সেখানে প্লাস। আবার যদি বলো যে আমি এখানে নাইট্রোজেনের 5 যোজনী ব্যবহার করবো, এটা মনে রাখার জন্য, এখানে কোনো ভেজাল নেই। তাহলে এখানে +5 ব্যবহার করতে হবে, কারণ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে লাস্টে কত পাইছো? 5 পাইছো, তাই না? আবার হাইড্রোজেনের কত বলো তো? হাইড্রোজেনের তো তুমি জানো +-1। তাহলে অবশ্যই একটু মনে রাখি না, মনে রাখার জন্য বলতেছি কিন্তু এটা। তাহলে হাইড্রোজেনের কত ধরো? বা -1 ধরো, -1 ধরো। তাহলে -1 তাহলে আছে কয়টা? 4টা। তাহলে -4 হবে, তাও তো +1ই হয়। তার মানে তুমি এটা মনে রাখার জন্য এই কৌশলটা তুমি অবলম্বন করতে পারো, যে অ্যামোনিয়াম, এটার নাম কিন্তু অ্যামোনিয়া। অ্যামোনিয়াম যৌগমূলকের যোজনী কত? যোজনী হচ্ছে 1। আর জারণ সংখ্যা বা আদান কত? জারণ সংখ্যা কত? +1। মনে থাকবে? মনে থাকবে তো? এখানে তোমাদের বইয়ে আদান লিখছে, বুঝছো? জারণ সংখ্যা লিখে নিয়ে আমরা আদানই লিখি। পরিষ্কার? তারপরে লেখা আছে কার্বনেট, CO3। এর নাম কি বলতো? কার্বনেট। রাখো, CO3। কার্বনের যোজনী কত কত? 2 এবং 4। 2 এবং 4। তাই এখন অক্সিজেনের যোজনী জারণ সংখ্যা কত? -2। তাহলে -2 যদি হয়, আছে কয়জন? 3 জন। 3 দুগুণে কত হয়? 6। এগুলো কিন্তু মনে রাখার জন্য বলতেছি, 6। তাহলে বলো তো, এই জায়গাটাতে তুমি কি করবা?
এর তো 4 এর উপরে যোজনী হচ্ছে না, তাহলে সর্বোচ্চ যোজনী না হয় +4 দিলাম, তাহলে ফলাফল কি হবে +4 -6 ইকুয়াল টু কত হয় -2। তাহলে এইভাবে কি মনে রাখা যায় না, যোজনী 2 আর আদান হচ্ছে -2, তাহলে আর মাথার উপর আমরা -2 দিতে পারি, মনে রাখার জন্য বলতেছি এটা। আর এগুলো মনে রাখতেই হবে। তারপরে আর একটা নেই সালফেট, SO4, এর নাম কি সালফেট। এগুলো বেশি প্রয়োজন হয়, তো সবগুলো মনে রাখতে হবে, এগুলো বেশি প্রয়োজন হয়। এখন সালফেটের ক্ষেত্রে একটু খেয়াল করি, সালফেট, সালফেটের দিকে খেয়াল করো, SO4, অক্সিজেনের তো একটাই জারণ সংখ্যা আছে -2, তাই না? আর কয়জন আছে? 4 জন, তাহলে মাইনাস কত হবে? 8 হবে। তাহলে বলো তো সালফারের আসলে তোমার যোজনী কত? 2 4 6, তাহলে সর্বোচ্চ হলে আমার +6 হতে পারে, তাহলে ফলাফল -2। এই জন্য সালফেটের দেখো -2, তাহলে এখানে যোজনী হচ্ছে 2, আদান হচ্ছে -2। মনে থাকবে? যেগুলো দরকার সেগুলো আমি লিখতেছি। এটা নাম কি বলতো? এটার নাম কি? হাইড্রক্সাইড। হাইড্রক্সাইড। এখন অক্সিজেন আর হাইড্রোজেন, অক্সিজেন ধরো -2 আর এটা চলে +1, তাহলে কি হবে? -2 + 1 ইকুয়াল টু -1। দেখছো কি যোজনী কত? 1, আর আদান কত? -1। মুখস্থ করতে পারবা না? মুখস্থ করতে পারবা তো? আর একটা দেখাবো, লাগে লাগে লাগে, নাইট্রেট। নাইট্রেটটা একটু দেখি। নাইট্রেট, নাইট্রেটের ক্ষেত্রে খেয়াল করি, NO3, এটা কত বলতো? 3টা আছে, তাই না? তাহলে হচ্ছে -6। আর নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী কত ধরে তবে পারবা? 3 5, তাহলে ধরো তো 5 ধরি, কারণ এই 3 ধরলে তো -3 হয়ে যায়, তাই না? তা -3 না ধরি, রেখে দিলাম +5 -6 ইকুয়াল টু কত হয়? -1 না? যোজনী 1 আর হচ্ছে আদান হচ্ছে -1। তাহলে কোনটা কোনটা মুখস্থ করবো আপাতত বইয়ে দেখায় নাও, আগামীকাল পড়া। যৌগমূলক কাকে বলে এই সংজ্ঞাটা মুখস্থ করবা। তারপর যৌগমূলকের আমি যে কটা নাম লিখে দিচ্ছি সে কটা তোমরা মুখস্থ করে আসবা। সংকেত, আদান, যোজনী। কার কার সংকেত? 1 নাম্বার অ্যামোনিয়াম, কার্বনেট, সালফেট, নাইট্রেট NO3, ফসফেট আর হাইড্রক্সাইড। কি কি বললাম? অ্যামোনিয়া, কার্বনেট, সালফেট, নাইট্রেট, তারপরে ফসফেট, হাইড্রক্সাইড। কয়টা হলো? কয়টা হলো? 6টা হলো। এই 6টা তোমাদের আগামীকাল মুখস্থ থাকবে, আর আমি বুঝাই দিলাম, বুঝতে